আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা আবার একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আশা করি প্রথম অধ্যায় তোমাদের শেষ, ভালোভাবে দেখে নিয়ে তারপর ক্লাস দেখার পর নোট করে তারপর ঠিকভাবে বইটা পড়াশোনা শেষ করছো। এখন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো। তো প্রত্যেকটা ক্লাসের আগে যে কথাগুলো বলে নিই, এই ক্লাসে বলে নিচ্ছি যে তোমাদের বিজ্ঞান বই তো তিনটা পার্টের অংশ, তাই না? তিনটা পার্ট একসাথে করে তোমাদের বিজ্ঞান বইটা তৈরি হয়েছে। সো একটা হচ্ছে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি বা রসায়ন, বায়োলজি বা জীববিজ্ঞান, এবং এই অধ্যায়টা হচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞানের একটা অংশ। তো এই পার্টটা যেহেতু আমরা পড়তেছি এখন, সো মানে এখন যেই জিনিসগুলো পড়তেছে এগুলোর অ্যাডভান্স লেভেলে তোমাদের এসএসসি তে বলো, এইচএসসি তে বলো, এডমিশন টেস্টে বলো, এগুলো থাকবে। সো এখন থেকে তোমার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, ফিউচারে গিয়ে বড় ধরনের সমস্যায় পড়বা। দ্যাটস ওয়াই আমি সবসময় বলে আসছি যে ভাইয়া, একটু ভালো করে পড়াশোনা করো, বেসিকটা ক্লিয়ার করে যাও, না হলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় প্রবলেমে পড়বা। শুধুমাত্র মুখস্থ যদি করো, তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি যদি না থাকে, তুমি যদি চিন্তা না করতে পারো, অনেক বড় প্রবলেমে পড়বা। শুধুমাত্র যে এডুকেশনাল লাইফে বড় প্রবলেমে পড়বা, ব্যাপারটা এরকম না। তুমি তোমার রিয়েল লাইফেও বিভিন্ন প্রবলেম সলভ করতে ব্যর্থ হবা। তারপর তোমার যে প্রফেশনাল লাইফ, সেখানে কিন্তু বড় ধরনের প্রবলেমে পড়ো। তাই এই যে মুখস্থ করার যে টেন্ডেন্সি, হ্যাঁ আমি বলতেছি না যে মুখস্থ করা লাগবে না, বাট একেবারে না বুঝে মাসি মারা কেরানির মতো মুখস্থ করার এই যে চিন্তা ভাবনা, এটা বাদ দাও। ওকে, মাসি মারা কেরানির গল্প অন্য একদিন অন্য কোনো ভিডিও থেকে বলবো, বা এই ক্লাসের শেষের দিকে হতে বলতে পারি। তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করবো, সেটা হচ্ছে জীব জগৎ বা লিভিং ওয়ার্ল্ড। এই যে জীব জগৎ, আমাদের দ্বিতীয় অধ্যায় লিভিং ওয়ার্ল্ড, এই অধ্যায়টা শুরু করবো। তো প্রত্যেকটা অধ্যায় যেই স্ট্রাকচারে আমরা পড়ে সেভাবে পড়বো। প্রথম হচ্ছে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট বা স্টোরি বলবো ওই অধ্যায়ের বিষয়ে, যাতে তুমি ওই অধ্যায়টার প্রতি একটা ইন্টারেস্ট ফিল করো। মানে ব্যাপারটা এরকম না তুমি জাস্ট মুখস্থ করতেছো, আমি কিছু ডেটা তোমাকে বলছি, তুমি মাথায় মুখস্থ করতেছো, বাসায় নিয়ে পরীক্ষার হলে গিলে মানে কি বলে বমি করে ফেলে দিচ্ছ। ব্যাপারটা এরকম না। আমি কখনো এরকম পড়াকে উৎসাহিত করি না। আমরা প্রথমে এমনভাবে ট্রাই করি ক্লাসগুলো, আমাদের ক্লাসগুলো এমনভাবে ডিজাইন করা যাতে তুমি একটু ইন্টারেস্ট ফিল করো, তারপর বুঝে পড়তে পারো, এই জন্য। ওকে, সো আমরা এই নতুন অধ্যায়টা শুরু করছি যেহেতু, তো তুমি আশেপাশে যদি কোনো ডিস্ট্রাকশনের জিনিস থাকে, তুমি যদি এমন হতে পারে যে তুমি স্ক্রিনে দেখছো, ল্যাপটপে দেখছো, আর ফোনে স্ক্রল করতেছো, তো সেইভাবে না দেখে একেবারে ফুললি ফোকাস দিয়ে একটা নোট খাতা নিয়ে দেখা শুরু করো। তো আমরা যেহেতু দ্বিতীয় অধ্যায় বা জীবজগৎ পড়বো, সো চলো আচ্ছা আমার পরিচয়টা দিয়ে নিই। যদি নতুন হয়ে থাকো বা আমাকে না চিনে থাকো, আমার নাম মোহাম্মদ আবির মাহমুদ। পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। চলো শুরু করি। দেখো, জীবজগৎ এই জিনিসটা কি, জীবজগতের ব্যাপারে তোমাদের ছোটবেলা থেকে একটু আইডিয়া আছে। অন্য অধ্যায়গুলোর ব্যাপারে এমন অনেক অধ্যায় আছে যেগুলোর ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া নাই, বাট জীবজগৎ এইটার ব্যাপারে তোমাদের একটু একটা আইডিয়া আছে, এবং নামটা শুনে বুঝতে পারছো যে জীবজগৎ, এই জীবের যে জগৎটা, সেগুলোর ব্যাপারে কিছু একটা বলা হবে। এখন এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় কি, বা এই অধ্যায় আমরা আসলে কি পড়বো? দেখো, পৃথিবীতে কত মিলিয়ন মিলিয়ন জীবজন্তু আছে না? এখন প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তুমি কি জানতে পারবা? জানতে পারবা না। দেখো, ক্লাসিফিকেশন যে শুধুমাত্র জীবজগৎ হয়, ব্যাপারটা এরকম না। তোমার স্কুলে হয়, ধরো তোমার স্কুলে 1000 স্টুডেন্ট আছে। এখন তোমার 1000 স্টুডেন্ট কে কিরকম পড়াশোনা করতেছে বা কে কোন বইটা পড়বে, এগুলোকে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা করে ডিফাইন করে দেওয়া সম্ভব না। কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তারপরে কিন্তু তোমাদের ক্লাসিফাইড করে দেওয়া হয়েছে। কিভাবে শ্রেণীকরণ করা হয়েছে? তোমরা একজনে ক্লাস 6-এ পড়ো, একজনে ক্লাস 7-এ পড়ো, একজনে ক্লাস 8-এ পড়ো। তাহলে ক্লাস 7-এ যারা পড়ে তাদের পড়াশোনা সবার একই রকম। হ্যাঁ, প্রত্যেকের হয়তো নাক চোখ আকৃতি ভিন্ন আছে, ব্রেনের স্ট্রাকচার হয়তো ভিন্ন, স্ট্রাকচার না, ব্রেনের এবিলিটি হয়তো ভিন্ন, বাট প্রত্যেকের সেম জিনিস আছে, সেম পড়া, সেম জিনিস পড়বা। তো প্রাণী জগতের শ্রেণী বিন্যাসের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। এই কথাগুলো যদি না বুঝে থাকো, প্যারানোর দরকার নেই, আমরা একটু পরে সবগুলো ডিটেলসে বলতেছি। সো প্রথমে এইটা বুঝাতে চাচ্ছি, এখন কিছু ছবি দেখাবো, এগুলিতে জাস্ট কিছুই বোঝা লাগবে না তোমার, জাস্ট একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এই আমাদের জীব জগৎ, আমাদের যে আল্লাহ পৃথিবী থেকে সৃষ্টি করছে, এই পৃথিবীতে মানে জীব জগৎটা কত বিচিত্র সেইটা একটু দেখাতে চাচ্ছি। যেমন ধরো আনুবীক্ষণিক জীব থেকে শুরু করে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, এমনকি কিছু আছে যেগুলা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, মানে সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। যেগুলো দেখার জন্য কি লাগে, সেই জীবগুলো দেখার জন্য ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দরকার হয়। তো সবগুলো ব্যাপারে আমরা জানবো। তোরা বিভিন্ন মাইক্রোস্কোপিক যে অর্গানিজম, সেগুলো থেকে শুরু করে তারপর ছোট ছোট যেই পতঙ্গ আছে, মৌমাছির কথা যদি চিন্তা করি, তারপর ব্যাকটেরিয়া, তারপর আমরা চারপাশে যেরকম পাখিগুলা দেখি, কবুতর, তারপর এই যে শামুক, তারপর ময়ূর পেখম মেললে খুব সুন্দর দেখায়, সো ময়ূর, তারপর বিভিন্ন ধরনের প্রাণী আছে আমাদের চারপাশে। তারপর এখানে একটা মৌমাছি দেখা যাচ্ছে, এখানে একটা পরাগায়নের চিত্র দেখানো হচ্ছে, সেখানে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখানো হচ্ছে, পরাগায়নের চিত্র। তো আমাদের সামনে যদি অধ্যায়গুলোতে পরাগায়ন থাকে, তখন আমরা নিশ্চয়ই এটার ব্যাপারে জানবো আরো ভালোভাবে। হ্যাঁ, তারপর এটা কোন পাখি, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, এটা পাখিটার নাম জানি না। তারপর সমুদ্রের নিচে, তোমরা যারা ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফিক এই দুইটা দেখছো, ছোটবেলায় অনেকেই দেখছো, তো তোমরা জানো যখন সমুদ্রের নিচের কোনো দৃশ্য দেখানো হতো, তখন দেখতা না যে কত ধরনের ছোট্ট একটা সিনের ভিতর, ছোট্ট একটা ভিডিওর ভিতর দেখছো কত ধরনের প্রাণী একসাথে বসবাস করতেছে। তো ব্যাপারটা এরকম যে ছোট্ট একটা জায়গা, শুধুমাত্র উপরে যে মানে
জীবজগৎ আছে বা জীবজগতের শাখা যে উপরের ভিতর সীমাবদ্ধ বা মাটির উপরে স্থলভাগে সীমাবদ্ধ, ব্যাপারটা এরকম না। পানির নিচেও জীবজগতের অনেকগুলা মানে অনেক ধরনের জীব বসবাস করতেছে। তো আমরা জাস্ট এখানে এটাই বুঝাতে চাচ্ছি যে আমাদের চারপাশে কত ধরনের জীব আছে এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে পড়াশোনা করা, প্রত্যেকটার ব্যাপারে আলাদা আলাদা ভাবে জানা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তুমি যদি জানতে চাও তুমি বুড়ো হয়ে মারা যাবা, তোমার মতো 100 জন এরকম মানে সারা জীবন চেষ্টা করলে হবে না। এই জন্য আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করি, মানে শ্রেণীকরণ করি, যে এই টাইপের জীবগুলো এক ভাগে থাকবে, এই টাইপের জীবগুলো এক ভাগে থাকবে, এই টাইপের জীবগুলো এক ভাগে থাকবে। মানে আমি যাতে বলতে পারি যে একটা প্রাণী, তার হচ্ছে 2টা হাত 2টা পা আছে, একটা নাক আছে, 2টা চোখ আছে, এই টাইপের বৈশিষ্ট্য কাদের আছে, এটা কোন মানে কোন শাখায় আছে বা কোন ক্লাসের ভিতর পড়ে, সেগুলো আমাকে বের করলে ওই টাইপের সমস্ত প্রাণীর বৈশিষ্ট্য আমরা বের করে ফেলতে পারবো। তারপর যাই হোক, যেটা বলছিলাম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাখি আছে, একটা হাঁস, তারপর হচ্ছে টিয়া পাখি, তারপর এটা মোস্ট প্রবাবলি কি পাখি, এটা কি হামিং বার্ড অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে বিড়াল। দেখো বিড়ালের কথা মনে পড়ে গেল। এই যে ক্লাসটা এখন করছি এই স্টুডিওতে, তোমাদের 1 নাম্বার চ্যাপ্টার যখন রেকর্ড করছিলাম তখন হচ্ছে আমি বারবার নিচে তাকাচ্ছিলাম, ডিস্ট্রাক্ট ফিল করছিলাম, কারণ হচ্ছে আমার বিড়ালটা খুবই ডিস্টার্ব করছিল এখানে। সো আনফর্চুনেটলি একদিন আগে, মানে গতকালকের আগের দিন, আমার বিড়ালটা 6 তলা থেকে সামহাও নিচে পড়ে গেছে, মারা গেছে। সো খুবই আমি আপসেট আসলে বিড়ালটার জন্য। দেখে মনে পড়ল, কেউ তো সারা জীবন পৃথিবীতে থাকবে না, বাট তারপর খারাপ লাগে। যাই হোক, আমরা টপিকে ফিরে যাই। তারপর হচ্ছে সাপের কথা চিন্তা করতে পারি। তোমরা অনেকে ফ্রেন্ডদেরকে সাপ বলো, যে বন্ধুরা সব সাপ, এরকম তো অনেকেই বলো, তাই না? তারপর হচ্ছে কাকড়া, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্লাসের ভিতর পড়ে, আমরা সবগুলোই দেখবো। তারপর হচ্ছে এটা কোন পাখি, তারপর হচ্ছে এটা মোস্ট প্রবাবলি ইগল না হচ্ছে পেঁচা মোস্ট প্রবাবলি, তারপর হচ্ছে এটা ইগল, তারপর হচ্ছে বাঘ, তারপর হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। এই তো। সো দেখো কত ধরনের প্রাণী আছে। সো এগুলোকে কেন আমরা আলাদা আলাদা ভাবে পড়তে পারবো না, এই জন্য আমাদেরকে ক্লাসিফিকেশন করতে হবে বা শ্রেণীকরণ করতে হবে, আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে, যাতে আমরা একটা বৈশিষ্ট্য পড়লেই ওই পর্বের সমস্ত বৈশিষ্ট্য আমরা জানতে পারি। তো এখন প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে জীব কি। আমরা তো জীবের ব্যাপারে পড়বো, জীবের বৈশিষ্ট্যের ব্যাপারে পড়বো, তাহলে আমাদের প্রথমে জানতে হবে না জীব কি। এখন জীব এবং জ্বরের ভিতর পার্থক্যটা জানি। জীব এবং জ্বরের ভিতর পার্থক্য কি? জড় পদার্থ বলতে কি বোঝায়? জড় পদার্থ হচ্ছে এমন সব বস্তু যাদের মধ্যে জীবনের কোনো লক্ষণ নাই। জড় পদার্থ হচ্ছে এমন সব বস্তু যাদের ভিতর জীবনের কোনো লক্ষণ নাই। এখন জীবনের লক্ষণগুলো কি কি? এরা হচ্ছে বৃদ্ধি হয়, তারপর হচ্ছে জীবের কি বৃদ্ধি হয়, প্রজনন হয়, পরিবেশের সাথে অন্তঃক্রিয়া করে। তো এগুলো কোনোটাই হচ্ছে জড় পদার্থের ভিতর থাকবে না। তার মানে জড় পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে, জড় পদার্থ হলে এমন সব বস্তু যার মধ্যে জীবনের কোনো লক্ষণ নাই, এরা কোনো প্রকার বৃদ্ধি, প্রজনন এবং পরিবেশের সাথে অন্তঃক্রিয়া সম্পন্ন করে না, এরা হচ্ছে জড় পদার্থ। উদাহরণ হিসেবে বলতে পারি পাথর, লোহা, পানি, বায়ু। এখন তোমরা যদি একটু চিন্তা করো, মানে তোমাদের ভিতর কারো যদি চিন্তা করার এবিলিটি থেকে থাকে, তাহলে হয়তো তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া, এই যে বললেন জড় পদার্থ, কিছু কিছু জড় পদার্থ আছে কিন্তু যাদের বৃদ্ধি হয়। হ্যাঁ, বৃদ্ধি হয়। একটু পরে এটা বোঝার চেষ্টা করবো যে জড় এবং জীবের ভিতর যে পার্থক্যটা, এটা কেন এরকম। মানে জীব, কিছু কিছু জড় পদার্থ আছে এদের বৃদ্ধি হয়, কিন্তু তারপর এরা কেন জীব না? কারণ কি, জীবের কিছু বৈশিষ্ট্য আছে, শুধুমাত্র একটা বৈশিষ্ট্য না, শুধুমাত্র বৃদ্ধি না, প্রজনন, পরিবেশের সাথে অন্তঃক্রিয়া, আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই সবগুলো বৈশিষ্ট্য যখন ফুলফিল করে, তখন সেটা কি, তখনই সেটা হচ্ছে জীব পদার্থ হয়ে যায় বা জীব হয়। তো জড় পদার্থের সংজ্ঞাটা বুঝলাম, এখন হচ্ছে জীব কি, সেইটার সংজ্ঞাটা যদি একটু দেখি। জীব হচ্ছে এমন সব সত্তা, দেখো সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করবা, যে জীব হচ্ছে এমন সব সত্তা যার মধ্যে জীবনের সকল লক্ষণ বিদ্যমান। জীব হচ্ছে এমন একটা সত্তা যার মধ্যে জীবনের সকল লক্ষণ বিদ্যমান। এরা বৃদ্ধি পায়, প্রজনন করে এবং পরিবেশের সাথে অন্তঃক্রিয়া করে। এখন পরিবেশের সাথে অন্তঃক্রিয়া বা পরিবেশের সাথে ইন্টারাকশন করে, পরিবেশের সাথে, দেখো এখন তোমরা বলতে পারো যে ভাই এইটাও কিন্তু জড় পদার্থের ক্ষেত্রে হয়। হ্যাঁ, জড় পদার্থের ক্ষেত্রে হয়, কিন্তু ইন্টারাকশনটা মানে ওইভাবে হয় না। যেমন চিন্তা করতে পারো যে তুমি যখন একটা লোহাকে রেখে দাও এক জায়গায়, তখন কি মরিচা পড়ে কি, তার মানে এটার ভিতর পরিবর্তন হচ্ছে, তারপর হচ্ছে পরিবেশের সাথে একটা ইন্টারাকশন ঘটছে, তারপরে এটা কিন্তু একটা জীব না। কারণ কি, এর আরো কিছু বৈশিষ্ট্য আছে, মানে জীবের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো ফুলফিল করে না, দ্যাটস ওয়াই এইটা লোহা কিন্তু জীব না। আশা করি এটা বুঝছো। এখন কথা হচ্ছে জীবের বৈশিষ্ট্যগুলো তাহলে কি। আমি তো জাস্ট 2টা বৈশিষ্ট্য দেখলাম, প্রজনন বললেন, তারপর পরিবেশের সাথে অন্তঃক্রিয়া বললেন, এগুলো তো জড় পদার্থের ভিতরই হয়। বাট জীব হতে হলে কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। উদাহরণ কিছু দেওয়া আছে, চলো জীবের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। আচ্ছা, জীবের বৈশিষ্ট্য দেওয়ার আগে আর একটা জিনিস আছে, যেমন একটা জিনিস চিন্তা করো, সিম্পল একটা জিনিস চিন্তা করো। তোমাদের ক্লাসে এরকম কিছু মানুষ থাকে না যারা কি ভালো স্টুডেন্টের কাতারেও পড়ে না, খারাপ স্টুডেন্টের কাতারেও পড়ে না, এরকম কিছু আছে না? তারপর হচ্ছে কোনো একটা খাবার তোমার কি মনে হয়, অনেক ক্ষেত্রে কি মনে হয় যে এই খাবারটা খুব বেশি ভালো লাগে না, আবার খারাপও লাগে না। সো এইরকম একটা পদার্থ আছে আমাদের পরিবেশে, সেটা কি, সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে জীব এবং জড় পদার্থের মধ্যে মধ্যবর্তী একটা অদ্ভুত জিনিস। মানে জীব এবং জড় পদার্থের মধ্যবর্তী একটা অদ্ভুত জিনিস, যেটা কি, যেটা
মানে জীবও না জড়ও না, এটাকে আমরা জীবও বলতে পারবো না, এটাকে আমরা জড় পদার্থ বলতে পারবো না। এরা নিজে থেকে কোনো কাজ করতে পারে না, কিন্তু অন্য কোষের মধ্যে যখন প্রবেশ করে, মানুষের কোষ বা অন্য কোনো প্রাণীর বা জীবের কোষে যখন প্রবেশ করে, তখন কি এটা মানে এটার ভিতর প্রাণ সঞ্চার হয়, এরকম বলতে পারো, এটা জীবন্ত হয়ে ওঠে। সো ভাইরাস হচ্ছে জীব না জড় না, এরকম একটা পদার্থ। ভাইরাস হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী একটা অদ্ভুত জিনিস, যেটা নিজে থেকে কোনো কাজ করতে পারে না, কিন্তু অন্য কোষের মধ্যে প্রবেশ করে নিজের প্রতিলিপি তৈরি করে এবং সেই কোষকে ধ্বংস করে দিতে পারে। এখন এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলেনি, যে তোমাদের কাছে যদি জিজ্ঞেস করে পরীক্ষায় প্রশ্ন আছে ভাইরাস কি, তখন তোমরা লিখে দেবা যে ভাইরাস হলো জীব এবং জ্বরের মধ্যে মধ্যবর্তী অবস্থিত একটা অদ্ভুত জিনিস। এটা কিন্তু বইয়ের ভাষা না, তুমি পরীক্ষায় কিন্তু এইভাবে লিখতে পারো না যে এটা একটা অদ্ভুত জিনিস, এটা কিন্তু কোনো বইয়ের ভাষা না। তোমরা কি করো, মুখস্থ করে তারপর হচ্ছে এটা লিখে ফেলো এরকম। ওকে, তো এইটা লেখা যাবে না, এইভাবে কিন্তু কখনোই লেখা যাবে না। সরি, যাই যেটা বলছিলাম, তাহলে আমরা জীব এবং জড় পদার্থের ব্যাপারে জানলাম, তারপর হচ্ছে ভাইরাসের ব্যাপারে জানলাম। ভাইরাসের ব্যাপারে কয়েকটা স্লাইড পরে আরো বিস্তারিত আসছে। এখন চলো জীবের বৈশিষ্ট্যগুলো কি সেটা একটু জানার চেষ্টা করি। জীবের বৈশিষ্ট্য কি? জীবের 1 নম্বর বৈশিষ্ট্য, জীবের কতগুলো বৈশিষ্ট্য আছে, মোস্ট প্রবলি 6টা বৈশিষ্ট্য আমাদের বইতে লেখা আছে, সবগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় জীবের বৈশিষ্ট্যগুলো কি কি, বা এই জিনিসটা, এই পদার্থটা কেন একটা জীব, তখন তুমি এইগুলোর সাথে মিলাই মিলাই লিখে দেবা যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে পুষ্টি লাভ করে, বা এই বৈশিষ্ট্যগুলোর সাথে আমরা জানি জীবের এই বৈশিষ্ট্যগুলো আছে, এই পদার্থটার বা এই বস্তুটার বা এই প্রাণীটার বা এই জিনিসটার যেহেতু এই বৈশিষ্ট্যগুলো আছে, সুতরাং এটা একটা জীব। সেইটা নিজের মাথায় খরচ করে, মাথার ব্রেইন ইউজ করে, বা নিজের নার্ভগুলোকে একটু শক্তিশালী অ্যাক্টিভ করে কাজে লাগে, তারপর এটা তোমাকে লিখতে হবে। তো এখন প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্যে লেখা আছে জীব হচ্ছে পুষ্টি লাভ করে বা খাবার খায়। এখন খাবার খায় বা পুষ্টি লাভ করে এইভাবে আমরা ডিরেক্টলি বলতে পারি না, বা ডিরেক্টলি বললে আসলে মানে কি বোঝায়, পুষ্টি লাভ করে খাবার খায়, সব জীব তো একইভাবে খাবার খায় না। তো তখন আমরা সংজ্ঞাটা ডিটেলস একটু দেখি, যে জীব টিকে থাকার জন্য খাদ্য গ্রহণ করে। এখন কিভাবে খাদ্য গ্রহণ করে? উদ্ভিদ কি ডিরেক্টলি খাদ্য গ্রহণ করে? কিন্তু তাহলে কি উদ্ভিদ জীব না? অবশ্যই জীব, কিন্তু তার খাবার গ্রহণ করার পদ্ধতি এক এক রকমের। এক একটা জিনিসের খাবার এক একটা জীবের খাবার গ্রহণ করার পদ্ধতি এক এক রকমের। যেমন হচ্ছে মানুষ খাবার খাই কিরকম খাই, ভাত খাই, মাছ খাই, ফাস্ট ফুড খাই, বাজে খাবার খাই যেগুলা ফাস্ট ফুড, তারপর হচ্ছে তেল জাতীয় যে খাবারগুলো খাই। তারপর হচ্ছে এক একটা প্রাণী সে একরকম খাবার খায়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাখি, কিছু পাখি শুধুমাত্র পোকামাকড় খায়, আবার কিছু পাখি শুধুমাত্র ফুলের মধু খায়। সো এক একটা জীব এক এক ধরনের খাবার খায়, এক একটা জীব এক এক ধরনের খাবার খায়। তারপর হচ্ছে পরজীবীগুলা, যেগুলো হচ্ছে অন্য জীবের দেহের উপর নির্ভর করে বেঁচে থাকে, তারা হচ্ছে অন্য জীবের দেহ থেকে খাবার নিয়ে খায়। তারপর হচ্ছে উদ্ভিদের কথা যদি চিন্তা করি, উদ্ভিদ কি করে? মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে, এবং সূর্যের আলোর সহায়তায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ওরা খাদ্য তৈরি করে। সো ওরা নিজের খাদ্য নিজে তৈরি করে। যেটা বলছিলাম যে জীব টিকে থাকার জন্য খাদ্য গ্রহণ করে এবং এটা থেকে এরা পুষ্টি লাভ করে। তার মানে জীবের একটা বৈশিষ্ট্য কি? জীব পুষ্টি লাভ করবে। কোনো কোনো জীব নিজের খাদ্য নিজেরাই তৈরি করে, এরা হচ্ছে স্বভোজী। একটু আগে যেটা বললাম যে উদ্ভিদের কথা, এরা হচ্ছে কি, এরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, এই জন্য এদেরকে কি বলা হয় থাকে? স্বভোজী। মানে কি? হচ্ছে নিজ, যেমন বলে না স্বহস্তে কবিতা লেখা বা স্বরচিত কবিতা, মানে নিজের রচিত কবিতা। তার মানে আর ভোজ মানে কি? খাবার। অনেক জায়গায় অর্থ শুনছো না যে ভোজন রসিক, ওই লোকটা খুব ভোজন রসিক। তাহলে ভোজ বা ভোজন এটা কি? এটা মানে হচ্ছে খাবার। তার মানে স্বভোজী। হচ্ছে নিজে, এবং ভোজন যে নিজের খাবারটা নিজে তৈরি করে, এদেরকে বলা হয় থাকে স্বভোজী। আবার পরভোজী জীব, পরভোজী মানে কি? পরের দেহের উপর নির্ভর করে ভোজ মানে খাবার করে, আহার করে। যেমন উকুন, ওরা কি মানুষের দেহের উপর নির্ভর করে থাকে না, মানুষের দেহ থেকে রক্ত নিয়ে তারপর হচ্ছে বেঁচে থাকে। তোরা খুব মানে পরের দেহের উপর নির্ভর করে ভোজ বা ভোজন করে, এই জন্য বলা হয় থাকে পরভোজী। পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে বা অন্য জীবের দেহের উপর নির্ভর করে দেহ থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। ওকে, চলো তারপরে বৈশিষ্ট্য কি? এই তো আবার বিড়ালের ছবি চলে আসলো। এক একটা জীব এক এক ভাবে খাবার খায়। ওকে, আরো কয়েকটাই আছে, যেমন হচ্ছে কেউ মাংসাশী, কেউ হচ্ছে তৃণভোজী। তৃণ মানে কি? ঘাস, এটা ভোজ করে যারা, তাদেরকে তৃণভোজী বলা হয় থাকে, এরা হচ্ছে মাংসাশী। ওকে, তারপর এই দেখো এক একজন এক এক ভাবে খায়, মানুষ এইভাবে খায়। আরেকটা ভাই, আজকে ক্লাসে একটার পর একটা ইন্টারেস্টিং জিনিস ঘটতেছে। আমি এই পর্যন্ত একটু আগে 1 ঘন্টা আগে এই পর্যন্ত পড়াইছিলাম, তারপর দেখি যে আমার হচ্ছে রেকর্ড বাটন অন করা হয়নি, তারপর আবার এখন আসতেছে পড়াইতে। আচ্ছা যাই হোক, তারপর উদ্ভিদ কিভাবে খায়? এটা তো মাটি থেকে পুষ্টি গ্রহণ করে। আচ্ছা, তারপর হচ্ছে বৃদ্ধি। উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলোর ভিতরে 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে বৃদ্ধি। তো বৃদ্ধি ও বিকাশ, জীবের বৃদ্ধি ঘটে, মানে প্রত্যেকটা জীবের বৃদ্ধি ঘটে। প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে গঠিত। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীবদের কোষের সংখ্যা বৃদ্ধির
বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে এবং পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। মানে আমরা যখন ছোট ছিলাম তখন কি একটু এখানে একটা বাচ্চা ছিলাম না, তারপর মায়ের পেটে কি ভ্রূণ অবস্থায় ছিলাম না, তখন কি 2টা কোষ ছিল সিম্পল আমাদের দেহে, তারপর সেইটা থেকে আস্তে আস্তে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটছে, তারপর কি আস্তে আস্তে এত বড় জীবে পরিণত হয়েছে। ছোটবেলায় তুমি এতটুকু ছিলা, তারপর এত বড় কিভাবে হইলা? তোমার শরীরে ছোট ছোট সেল বা কোষ আছে। এটার ব্যাপারে আমরা এরপরের অধ্যায় পড়বো যে সেল বা কোষ জিনিসটা কি। তো এই প্রত্যেকটা জীবের দেহে কোষ বা সেল আছে, এইটা কি বৃদ্ধি হয়। এই বৃদ্ধির মাধ্যমে কি হয়, আমাদের শরীরের বৃদ্ধি ঘটে, বা গাছের ক্ষেত্রে কাণ্ড লতা পাতা এগুলোর বৃদ্ধি ঘটে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য কি? জীবের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পুষ্টি গ্রহণ, পুষ্টি লাভ, আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে। প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে গঠিত। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীব দেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে এবং পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। এই যে গাছের একটা উদাহরণ দেওয়া আছে, একটা বীজ থাকে, বীজ থেকে কি আস্তে আস্তে এরকম ছোট একটা কুড়ি জন্মে, তারপর সেখান থেকে কি আস্তে আস্তে একটা বিশাল গাছে পরিণত হয়। ওকে, মানুষের ক্ষেত্রেও সেম। হাতির ক্ষেত্রে এরকম একটা ছোট বাচ্চা, তারপর সেখান থেকে এরকম বড় বাচ্চায় পরিণত হয়। তারপর হচ্ছে মানুষের লাইফ সাইকেলটা চিন্তা করতে পারো, দুইটা সেল ছিল, সেখান জাইগোট ছিল, সেখান থেকে আস্তে আস্তে এরকম অনেকগুলো সেল হয়েছে, তারপর কি এরকম আস্তে আস্তে মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে বের হওয়ার পর আস্তে আস্তে আমরা এরকম বড় হয়েছি। সো এটা কিসের মাধ্যমে হয়েছে? কোষের মাধ্যমে, কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। এটার ব্যাপারে আমরা ডিটেলসে জানতে পারবো, নিয়ে চিন্তা করার কারণ নেই। আচ্ছা, এই যে এখানে মানব দেহের আরো কয়েকটা ছবি দেওয়া আছে, বৃদ্ধি ও বিকাশ। ওকে, এই যে ব্যাঙের ক্ষেত্রেও সেম, ব্যাঙের ক্ষেত্রে এরকম বৃদ্ধি ও বিকাশ ঘটে। আচ্ছা, অ্যানিমেশন গুলো বারবার কেন আসে? অ্যাকচুয়ালি তারপর হচ্ছে শক্তির রূপান্তর। জীবের 3 নম্বর বৈশিষ্ট্য কি? শক্তির রূপান্তর। জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। যেমন প্রাণীতে উৎপন্ন শক্তি তার বিভিন্ন কাজে ব্যবহার করে। এখন শক্তির রূপান্তরটা কিরকম হয় দেখো, আমরা খাবার খাই না, আমরা খাবার খাওয়ার পর সেটা কাজ করি, কাজের মাধ্যমে কি হয়? শক্তির রূপান্তর হয়। খাবারের ভিতর শক্তিটা জমা থাকে রাসায়নিক শক্তি রূপে, সেটা খাবার খাওয়ার পর আমাদের দেহের মাধ্যমে যান্ত্রিক শক্তি রূপে আমরা বের করে দিই। আমরা কি জানি, ছোটবেলায় একটা ওয়ার্ড তোমরা অনেকে শুনছো যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা হয় না। করা হয় নাকি? করা যায় না। শক্তিকে কখনো নতুন ভাবে তুমি সৃষ্টি করতে পারবা না, ধ্বংস করতে পারবা না। তাহলে আমরা শক্তি কিভাবে ব্যবহার করি? এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন করি। এই পরিবর্তনের মাধ্যমে আমরা কাজ করি। যেমন হচ্ছে যে কোনো একটা কথা চিন্তা করো, একটা জেনারেটরের কথা চিন্তা করো। একটা জেনারেটর কিভাবে চলে? যে কোনো ধরনের পেট্রোল বা ডিজেল এরকম একটা ইঞ্জিন থাকে, তাহলে পেট্রোল বা ডিজেলের ভিতর একটা শক্তি থাকে বা এনার্জি থাকে, সেইটা কি? রাসায়নিক শক্তি। সেইটা ওইটার মাধ্যমে পোড়ানোর ফলে কি শক্তি উৎপন্ন হয়? যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। একটা মেশিন তো ঘুরে, তাই না? এই যান্ত্রিক শক্তিটা কি করে? এই যান্ত্রিক শক্তিটা বিদ্যুৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে, এবং এই বৈদ্যুতিক শক্তি ইউজ করে আমরা কি করি? লাইট জ্বালাই, সেটাকে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর হচ্ছে সাউন্ড বক্স চালাইলে সেটাকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর হচ্ছে যদি স্ক্রিনটা যদি দেখতে পারো, এখানেও তো আলোর খেলা, তাই না? আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তো আমরা কি বলতে পারি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এখন শক্তির রূপান্তরটা কি? মানুষের ক্ষেত্রে বা যে কোনো জীবের ক্ষেত্রে শক্তির রূপান্তরটা ঘটে। যেমন উদ্ভিদ কি করে? মাটি থেকে খনিজ লবণ, তারপর পানি গ্রহণ করে বা বিভিন্ন খাবার গ্রহণ করে, সো সেগুলো কি? শক্তির রূপান্তর ঘটে। তারপর হচ্ছে সূর্যের আলো থেকে এক ধরনের শক্তি আসে, সো সেই শক্তিটা কি? রূপান্তর করে এবং নিজে কিছু ইউজ করে, তারপর কি ফলের মধ্যে জমা করে, সেই খাবারগুলো আমরা খাই, সেইখান থেকে আমরা আবার শক্তি পাই। মানে প্রত্যেকটা জীবের এই সাইকেলগুলো চলতেই থাকে, শক্তির রূপান্তর ঘটতে থাকে, এক রূপ থেকে আর এক রূপে শক্তিতে রূপান্তর করতে পারে। তার মানে জীবের আরেকটা বৈশিষ্ট্য কি? শক্তির রূপান্তর ঘটে। ওকে, এটা আমরা বুঝলাম, শক্তির রূপান্তর ঘটে। এরকম মানুষ আমরা কায়িক শ্রম করি, এটা মোস্ট প্রবাবলি জিএমবি আকাশের একটা ছবি, পিকচার, মানে শিশু শ্রমের একটা ছবি তোলা আছে। তোমরা কিন্তু অনেক লাগে দেখো, তোমাদের বয়সী বা তোমাদের চেয়ে ছোট ছোট অনেক বাচ্চা অনেক পরিশ্রম করতেছে, তাই না? যেমন ওরা কিন্তু খুব বেশি টাকা পায় না, ওরা পুরো দিনে হয়তো 100 থেকে 150 টাকা পায়, সারাদিন 7-8 ঘন্টা পরিশ্রম করার পর 100 থেকে 150 টাকা পায়। তো সেটাই ওরা জীবিকা নির্বাহ করে। সো তোমরা কিন্তু অনেক লাকি, জীবনের প্রতি তোমরা একটু কৃতজ্ঞ থাকো, বিকজ তুমি এই ক্লাসটা দেখতেছো, অনেকে হয়তো মনে করতেছে তো তোমার আসলে কিছু নাই, বা তুমি খুবই স্যাড, তোমার এই জিনিসটা বাবা মা কিনে দেয়নি। বাট আসলে একটু চিন্তা করো, তোমার হাতে একটা ডিভাইস আছে, তুমি ডিভাইসটাতে ইন্টারনেট কানেকশন আছে, তোমার কাছে সারা পৃথিবী ওপেন। একটা আমেরিকাতে বসে বা একটা কি বলে সিলিকন ভ্যালির একটা ছেলে বা ওয়াশিংটনের একটা ছেলে যেই মানে রিসোর্স গুলো পাচ্ছে, সেই সেম রিসোর্স গুলো তুমি পাচ্ছ, সেই সেম রিসোর্স তুমি ব্যবহার করতে পারছো। তুমি চাইলে হার্ভার্ডের ক্লাস দেখতে পারছো, তুমি বিভিন্ন দেশের ভার্সিটির ক্লাসগুলো দেখতে পাচ্ছ, সবকিছু তোমার কাছে, সবকিছু ওপেন। সো তুমি আসলে অনেক লাকি। ভিডিওটা যদি তুমি দেখে থাকো, তার মানে তুমি অনেক লাকি। সো নিজের উপর অভিযোগ করা বন্ধ করো, যেতটুকু আছে তোমার অনেক বেশি আছে, অনেক মানুষ আছে তোমার যে আরো অনেক কম রিসোর্স নিয়ে লাইফে ভালো কিছু করতেছে। সো নিজের উপর নিজের যতটুকু আছে সেটুকু কৃতজ্ঞ থেকে কাজ করে যায়। আচ্ছা, যেটা বলছিলাম যে শক্তির রূপান্তর ঘটে। তারপর আর একটা বৈশিষ্ট্য কি? এটাও মোস্ট প্রবলেম না, জিএমবি আকাশের শক্তির রূপান্তর ঘটে।
তারপর হচ্ছে কি প্রজনন। জীবের আরেকটা বৈশিষ্ট্য কি, 4 নম্বর বৈশিষ্ট্য কি প্রজনন। জীবের হচ্ছে প্রজনন ঘটে, এই প্রক্রিয়ায় জীবের বংশ বিস্তার হয়, মানুষ সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার ঘটে। প্রত্যেকটা জীবের কিন্তু বংশ বৃদ্ধি হয়। মানে একটা মানুষ, আমি কি, তোমার দাদা থেকে তোমার বাবা হয়েছে, বাবা থেকে তুমি হয়েছে, তারপর একটা উদ্ভিদ কি হয়, উদ্ভিদের ফল হয়, ফলের ভিতর কি থাকে, বীজ থাকে, বীজ থেকে কি আবার নতুন চারা হয়, তার মানে এটার বংশ বৃদ্ধি হয়, নতুন জীব তৈরি হয়, একটা জীব থেকে আরেকটা নতুন জীব তৈরি হয়। ওকে, তাহলে জীবের বংশ বৃদ্ধি ঘটে মানে প্রজনন ঘটে, প্রজননের মাধ্যমে বংশ বিস্তার ঘটে। প্রজনন কি, নতুন জীব তৈরি করা, তার নতুন প্রতিকৃতি তৈরি করার একটা প্রক্রিয়া। পৃথিবীর সব প্রাণী সবাই কিন্তু চায় তার একটা কপি তৈরি করে যাওয়া, তাই না? মানুষ যেরকম চায়, তোমার বাবা থেকে যেরকম তুমি হইছো, তোমার দাদা থেকে তোমার বাবা হয়েছে, এরকম গাছের ক্ষেত্রে, যে কোনো প্রাণীর ক্ষেত্রে এরকম হয়। ওকে, এই যে আমরা ধরে দিচ্ছি এইভাবে মায়ের পেটে থাকা অবস্থায় আমরা এইভাবে রকম ছিলাম। তারপর হচ্ছে দেখো ছোট্ট একটা মানে স্পার্ম থেকে আমরা কিভাবে তৈরি হয়েছি। ওকে, এটা হচ্ছে জাইগোট গঠন প্রক্রিয়া, আমরা সবগুলোর ব্যাপারে দেখাবো। তারপর হচ্ছে ব্যাঙের বংশবিস্তার, সবকিছুরই মানে পৃথিবীতে যত জীব আছে সবার রিপ্রোডাকশন। তারপর হচ্ছে গরু, তারপর হচ্ছে মুরগি, তারপর হচ্ছে এই যে ছোট ছোট গাপ্পি মাছ, এটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের গাপ্পি ফিশ, এগুলো হচ্ছে সরাসরি হচ্ছে বাচ্চা দেয়। সো সবকিছুরই আসলে বংশবৃদ্ধি ঘটে। জাস্ট একটা ছবি দেখালাম, সবকিছু আসলে বংশবৃদ্ধি ঘটে, নতুন প্রজাতি তৈরি হয়, মানে প্রজনন ঘটে। তাহলে জীবের 4 নম্বর বৈশিষ্ট্য কি, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন ঘটে। আচ্ছা, এনিমেশন গুলো বারবার আসতেছে। হচ্ছে কচ্ছপের বাচ্চা ডিম থেকে বের হয়েছে, এটা হচ্ছে কিসের বাচ্চা, কুকুর, এটাও কচ্ছপের বাচ্চা, এতগুলো অ্যাড করছি। আচ্ছা, তারপর হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, যেটা বলছিলাম পরিবেশের সাথে ইন্টারাকশন করে। এখন বলতে পারো যে ভাই পরিবেশের প্রতি ইন্টারাকশন শুধুমাত্র যে খাবার খায়, তারপর হচ্ছে পরিবেশে বর্জ্য ত্যাগ করি, তারপর হচ্ছে সূর্যের আলো থেকে গাছ খাবার তৈরি করে, হ্যাঁ এটাও পরিবেশের প্রতি, পরিবেশের সাথে এক ধরনের ইন্টারাকশন। আরো এক ধরনের ইন্টারাকশন আছে, যেমন গাছের ক্ষেত্রে তোমরা এইটার ব্যাপারে হয়তো জানো না। সো এইটার হচ্ছে আলোর প্রতি একটা প্রতিক্রিয়া আছে। যেমন তুমি যদি কোনো গাছ টবের যেদিকে সূর্যের আলো, ধরো একদিকে সূর্যের আলো পড়ছে, সো তুমি যখন এইদিকে রেখে দাও, আমি হচ্ছে পুদিনা পাতা দিয়ে দেখছিলাম, সো তখন কি হয়, এইদিকে আলোর দিকে একটু বেঁকে যায়, আলোর দিকে একটু বেঁকে যায়। সো এই প্রক্রিয়াটার ব্যাপারে আমরা ডিটেলসে হয়তো ফিউচার 7 বা 8-এ পড়বো, এখন জানার দরকার নেই। জাস্ট এতটুকু জেনে রাখো যে পরিবেশের প্রতি এরকম প্রতিক্রিয়া দেখায়, পরিবেশের প্রতি এরকম প্রতিক্রিয়া দেখায়। সো জীবের বাহ্যিক পরিবেশের পরিবর্তনের সাথে প্রতিক্রিয়া প্রদান করে। আমাদের দেহে মশা বসলে কি হয়, সাথে সাথে আমরা মশা মারার জন্য উদ্গ্রীব হয়ে যাই, সাথে সাথে উদ্গ্রীব হয়ে যায়। এটা কিন্তু আমরা ব্রেন ইউজ করে করি না, যে একটা মশা মারার প্রক্রিয়াটা, এটা কিন্তু আমরা ব্রেন ইউজ করে করি না, এটা কিন্তু আমরা স্পাইনাল কর্ড ইউজ করে করি। সেগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে জানবো ফিউচারে, এখন এগুলোর ভিতর ঢোকার দরকার নেই আসলে। তো পরিবেশের প্রতি প্রতিক্রিয়া এতটুকু জেনে থাকো যে জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তন প্রতিক্রিয়া প্রদান করে। যেমন আমাদের দেহে মশা বসলে আমরা মারার জন্য উদ্গ্রীব হই, তারপর হচ্ছে অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলো পাওয়ার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায় বা আলোর দিকে বেঁকে যায়। সো পরিবেশের প্রতি একটা প্রতিক্রিয়া দেখায়। তারপরেরটাকে এরকম আরো একটা উদাহরণ দেওয়া আছে এরকম, এই যে শীতের সময় কি হয়, শীতের সময় গাছের পাতা ঝরে যায়, তারপর হচ্ছে পাতার রং পরিবর্তন হয়, এরকম অনেক ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে। তারপর হচ্ছে অভিযোজন, 6 নম্বর জীবের বৈশিষ্ট্য কি, অভিযোজন। অভিযোজন হচ্ছে এক একটা অঞ্চলের আবহাওয়ার সাথে বা এক একটা অঞ্চলে যেরকম কালচার, ওইটার সাথে মানুষের আচার আচরণের একটা পরিবর্তন। মানুষের কি, যে কোনো জীবের আচার আচরণ বা তার বৈশিষ্ট্যের একটু পরিবর্তন হয় আস্তে আস্তে, কয়েক বছর থাকার পর বা কয়েকশো বছর থাকার পর আস্তে আস্তে পরিবর্তন ঘটে। এটা একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, ধরো আমাদের দেশি কুকুর এবং হচ্ছে যে শীত প্রধান দেশ বা ইউরোপ কান্ট্রির যেগুলো, ওইগুলোর কুকুরগুলা দেখা যায় যে আমাদের কুকুরগুলোতে কিন্তু হচ্ছে গায়ে পশম কিন্তু খুবই কম থাকে, একেবারে পাতলা থাকে। কারণ কি, আমাদের দেশ গ্রীষ্ম প্রধান দেশ, তো গ্রীষ্মের সময় কি হয় বা ম্যাক্সিমাম সময় আমাদের দেশে গরম থাকে। দ্যাটস ওয়াই যদি বেশি পরিমাণ লোম থাকতো তখন কি সারাদিন ওর গরম লাগতো এবং ও কিন্তু ঠিকভাবে সার্ভাইভ করতে পারতো না। অন্যদিকে আমাদের এই কুকুরগুলোকে যখন ইউরোপের দিকে ওদিকে যদি নিয়ে যাওয়া হয়, তখন কি হবে, সারাদিন ওই দেশে বেশিরভাগ সময় ঠান্ডা পড়ে, তারপর হচ্ছে তুষারপাত হয়। তো তখন ওদের বডিটাকে গরম রাখার জন্য কি দরকার, বড় লোম রাখা দরকার। এই জন্য দেখো আমাদের এই অঞ্চলের কুকুরগুলোর গায়ের লোম হচ্ছে কম এবং ওই অঞ্চলের কুকুরগুলোর লোম হচ্ছে বেশি। সো এটা হচ্ছে অভিযোজনের উদাহরণ। সো বইতে কি লেখা আছে যে প্রত্যেকটা জীবের অভিযোজন ক্ষমতা আছে। পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে, হাজার বছরের ব্যবধানে অভিযোজনের একটা ক্ষমতা লাভ করে, মানে নিজের বৈশিষ্ট্যগুলোর ভিতর থেকে কিছু কিছু বৈশিষ্ট্য আসলে পরিবর্তিত হয়। যেমন হচ্ছে মরুভূমিতে জন্মানো গাছ, জন্মানো অধিকাংশ গাছের কাণ্ড রসালো এবং পাতাসমূহ কাঁটায় রূপান্তরিত হয়। কারণ কি, মরুভূমিতে কিন্তু পানির পরিমাণ খুবই কম, হঠাৎ একদিন বৃষ্টি হলে তখন ওরা কি গাছরা খাবার পায় বা পানি পায়। সো দ্যাটস ওয়াই মরুভূমির গাছগুলো দেখবা, ক্যাকটাস গুলো বা মরুভূমিতে ম্যাক্সিমাম সময় ক্যাকটাস জন্মায় বা যেই টাইপের গাছগুলো জন্মায়,
তাদের কাণ্ডগুলো কি অধিক রসালো বা অধিক মোটা, কারণ কি তাদেরকে বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য বেশি পরিমাণ পানি সঞ্চয় করে রাখতে হবে। তারপর হচ্ছে পাতাসমূহ কাটায় রূপান্তরিত হয়, এই রূপান্তর গাছকে পানি সাশ্রয় এবং দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে। তো এরকম কয়েকটা উদাহরণ আছে, এই যে আমাদের দেশের কুকুর আর ওই দেশ বাইরের ইউরোপ কান্ট্রির কুকুরগুলো। ওকে, সো এটা বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ কি, জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি, আমরা একটা একটা করে যদি দেখি। আচ্ছা, স্লাইডগুলো কই, জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি, এই থেকে শুরু। এই এতগুলো স্লাইড কেন? জীবের প্রথম বৈশিষ্ট্য কি? পুষ্টি লাভ। তারপর কি? পুষ্টি লাভ। তারপর হচ্ছে 2 নাম্বার বৃদ্ধি ও বিকাশ। তারপর কি? তারপর হচ্ছে শক্তির রূপান্তর। তারপর হচ্ছে প্রজনন। তারপর কি? তারপর হচ্ছে প্রজননের পর তারপর হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। তারপর কি? তারপর হচ্ছে অভিযোজন। তারপর কি? অভিযোজন। ওকে, আশা করি এটা বুঝছো। তাহলে জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে আমাদের টোটাল একটা আইডিয়া আসছে, এতটুকু তো আইডিয়া আসছে, তাই না? জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কোনো কিছুর ভিতর যদি থাকে তখন সেটা কি জীব, আর এগুলো যদি না থাকে তখন সেটা কি, সেটা একটা জড় পদার্থ। আশা করি এই টপিকটা ভালোভাবে বুঝছো। ওয়েট এ মিনিট, আমি একটু রেস্ট নিই। ওকে, এখন যেটা বলছিলাম যে জীবের শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটা কেন দরকার? ক্লাসের প্রথম থেকে বলে আসছি কি, যে এই পৃথিবীতে কত শত প্রজাতির, কত মিলিয়ন বা কত লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে। সো সবার ব্যাপারে আলাদা আলাদা ভাবে জানা আমাদের পক্ষে সম্ভব না, বা জানাটা এটা আসলে ফলপ্রসূ না। দ্যাটস ওয়াই আমরা কি করি, সবগুলোকে ক্লাসিফাইড করে ফেলি, বিভিন্ন ভাগে ভাগ করে ফেলি, যাতে এগুলো জানতে সুবিধা হয়। তো চলো আমরা কিভাবে ভাগ করি এটার ব্যাপারে কিছু জেনে। এই যে কত ধরনের প্রাণী আছে, এই যে বিজ্ঞানীদের মধ্যে পৃথিবীতে প্রায় 87 লক্ষ বিভিন্ন রকমের জীব রয়েছে। বৈচিত্র্যময় জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশনের চেষ্টা করেছে। এটার চেষ্টাটা প্রথম কে করেন? 1969 খ্রিস্টাব্দে। দেখো, এটা কিন্তু খুব বেশি পুরনো ইতিহাস না। বিজ্ঞান পড়ার সময় আমরা যখন পড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি 1000-2000 বছর আগে, বা অনেক ক্ষেত্রে খ্রিস্টপূর্ব, মানে আমাদের সাল গণনা শুরু হয়েছে তারও আগে থেকে এগুলো আবিষ্কার হয়েছে। বাট এইটা কিন্তু খুব বেশি সময়ের কাহিনী না, আমাদের মুক্তিযুদ্ধের 2 বছর আগে 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আমেরিকান ইকোলজিস্ট রবার্ট হার্ডিং হুইটেকার পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। পঞ্চরাজ্য মানে কি, এই পৃথিবীর যত জীব আছে সব জীবকে 5টা রাজ্যে বা 5টা কিংডমে ভাগ করছে, যেটাকে বলা হয় থাকে পঞ্চরাজ্যে বিভক্ত করছে। ওকে, তারপর 1974 সালে বিজ্ঞানী মার্গিউলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে, মানে নতুন করে আবার বিন্যস্ত করে, একবারে একটা স্ট্রাকচার দাঁড় করান, আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। ওকে, এখন আসো জীবজগৎকে টোটাল 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে 2টা আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে। দেখো, এইটা কিন্তু একেবারে মারাত্মক রকম ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, যে পুরো জীবজগৎকে 2টা ভাগে ভাগ করেছে। প্রথমে 2টা ভাগ কি, সুপার কিংডম 1 আর একটা কি সুপার কিংডম 2। একটা কি সুপার কিংডম 1 আর একটা কি সুপার কিংডম 2। সুপার কিংডম 1 মানে কি, প্রোক্যারিওটা, মানে আদিকোষী জীব। এখন এখানে প্রোক্যারিওটা কেন হলো? দেখো, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। আমরা যখন কোষের গঠন পড়বো তখন দেখবো যে প্রত্যেকটা কোষের ভিতর কি থাকে, নিউক্লিয়াস থাকে। কোষের মাঝখানে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় থাকে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিয়ন মানে হচ্ছে এই ক্যারিয়ন বা নিউক্লিয়াস গঠন হওয়ার আগের অবস্থা। মানে কি, এই ক্যারিয়ন বা নিউক্লিয়াসটা আসলে সুগঠিত না, মানে ঠিকভাবে গঠিত না, এই জন্য এটাকে বলা হয় থাকে আদিকোষী জীব। এই জন্য কি সুপার কিংডম 1-এ যারা আছে তারা কি প্রোক্যারিওটা বা প্রোক্রিয়ন, তারা কি আদিকোষী জীব। এদের কি সুনির্দিষ্ট কোনো নিউক্লিয়াস থাকে না। এই যে ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, প্রো মানে হচ্ছে আদি বা এই টাইপের কিছু। সো ঠিকভাবে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না অবশ্যই। এরা এককোষী, আণুবীক্ষণী এবং আদিকোষী জীব। এরা হচ্ছে এককোষী, মানে পুরো জীবটাই, আমাদের একটা দেহে কোটি কোটি কোষ থাকে, আর ওই জীবটাই একটা কোষ, সিম্পল একটা কোষ, এটি হচ্ছে একটা জীব। অবশ্যই এদের অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না, এই জন্য এদেরকে বলা হয় থাকে আণুবীক্ষণিক এবং হচ্ছে আদিকোষী জীব। আর হচ্ছে 2 নম্বর যেটা, সেটা কি সুপার কিংডম 2। সুপার কিংডম 2 কি, ইউক্যারিওটা। এখানেও ক্যারিয়ন আছে, ইউক্যারিয়ন মানে হচ্ছে এরা প্রকৃত কোষী, নিউক্লিয়াস ঠিকভাবে গঠিত হয়েছে, তার মানে প্রকৃত কোষী জীব। এদের সুনির্দিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান, এরা হচ্ছে প্রকৃত কোষী জীব, এককোষী অথবা বহুকোষী। ওকে, আশা করি এটা বুঝছি। আমরা কি বলছিলাম, যে সমস্ত জীবজগৎকে হচ্ছে টোটাল 5টা রাজ্যে বা 5টা কিংডমে ভাগ করা হয়েছে। এখন এই যে 5টা কিংডমে ভাগ করা হয়েছে, একটা কিংডম হচ্ছে এই যে প্রোক্যারিওটা, আর বাকি 4টা কিংডম, এই কিংডম হচ্ছে এগুলো প্রকৃত কোষী জীব বা ইউক্যারিওটা।
ওকে, এতটুকু বুঝছি। তাহলে কিংডম এক কি? কিংডম এক হচ্ছে মনেরা, অবশ্যই আদিকোষী জীব, মানে প্রোক্যারিওটা, ক্যারিয়ন বা নিউক্লিয়াস ঠিকভাবে গঠিত হয় না। আর বাকি যেই চারটা আছে সেটা কি? কিংডম 2 প্রোটিস্টা, কিংডম 3 প্লান্টি, কিংডম 4 ফানজাই এবং কিংডম 5 কি? 5 হচ্ছে এনিমেলিয়া। ওকে, আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো এই যে কিংডম এনিমেলিয়া, এটাকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। এই যে টোটাল কতগুলো পর্বে ভাগ করেছে: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যারেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এবং মানুষ হচ্ছে অবশ্যই ইউক্যারিওটা, মানে প্রকৃতকোষী জীব। এবং এই ইউক্যারিওটা ভাগের ভিতর কিংডম 5 পড়ছে এনিমেলিয়া। এই এনিমেলিয়া কিংডমের ভিতর এই যে কর্ডাটা পর্বের প্রাণী। ওকে, তোমাদের এতটুকু জানার দরকার নেই, নিচের এই পার্টটা তোমরা স্কিপ করতে পারো পুরোপুরি, কারণ এটা হচ্ছে ক্লাস 8 পড়বো। তোমরা এতটুকু জানবা, জাস্ট এই যে জীবজগৎ, তারপর হচ্ছে এতটুকু লিখবা, এতটুকু। এই কিংডম যে 5 এনিমেলিয়া, তারপর হচ্ছে এটার যে ভাগগুলো, এগুলো পড়ার কোনো দরকার নেই। ওকে, সো চলো এখন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করি। তাহলে জীবজগৎকে টোটাল হচ্ছে 2টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, এবং এই 2টা সুপার কিংডমের ভিতর কিংডমকে আবার হচ্ছে 5টা কিংডমে ভাগ করা হয়েছে। একটা কিংডম হচ্ছে মনেরা, যেটা হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী জীব, আর বাকি 4টা হচ্ছে প্রকৃতকোষী জীব। কিংডম 2 প্রোটিস্টা, কিংডম 3 প্লান্টি, কিংডম 4 ফানজাই, কিংডম 5 কি? 5 হচ্ছে এনিমেলিয়া। চলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করি। কিংডম 1 সেটা কি? মনেরা। তাহলে মনেরা এই কিংডম বা এই রাজ্যের অধীনে জীবগুলো বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে জীবটা এককোষী, অবশ্যই কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, বুঝেছি, আগে বলছি। এরা খুবই ক্ষুদ্র এবং অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা ইত্যাদি, এগুলো হচ্ছে উদাহরণ। ওকে, মনেরা রাজ্যের উদাহরণ। তারপর হচ্ছে কিংডম 2, এই যে কতগুলো উদাহরণ দেওয়া আছে, ব্যাকটেরিয়া, এই টাইপের বস্তুগুলো। তারপরে রাজ্য 2 হচ্ছে প্রোটিস্টা। দেখো আস্তে আস্তে কিন্তু উন্নত হইতেছে, প্রথমে আস্তে আস্তে কিন্তু জীবের কোষগুলা বা কোষের স্ট্রাকচার গুলো উন্নত হইতে হইতে এরকম জীবের পর্যায়ে আসছে, এই জন্য এদেরকে বলা হয় থাকে আদিকোষী জীব, একটু আগে যেটা বললাম। তারপর রাজ্য 2, এটা কি? প্রোটিস্টা। রাজ্য 2 কি? প্রোটিস্টা। এর অধীনে সকল জীবকে বিন্যস্ত করা যাদের কোষে সুগঠিত নিউক্লিয়ার যুক্ত। কি বলছিলাম যে প্রথমে একমাত্র একটা রাজ্য, এই যে মনেরা, যেটা এটাই হচ্ছে মানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এটা কি? প্রোক্যারিওটা। আর বাকি সবগুলো কি? ইউক্যারিওটা, সবগুলো হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকবে। তাহলে রাজ্য 2 কি? প্রোটিস্টা। প্রোটিস্টের সকল জীবকে বিন্যস্ত করা যাদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, যাদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা হচ্ছে এককোষী হতে পারে, এরা এককোষী হতে পারে, হ্যাঁ এরাও এককোষী হতে পারে, বাট এককোষী হলো, দেখো এইরকম জীবগুলো এককোষী হতে পারে, মানে একটা কোষ একটা জীব, একটা জীব জাস্ট একটা কোষ নিয়ে, একটা মানে একটা কোষে একটা জীব, ওর দেহটাই হচ্ছে একটা কোষ, যা সিম্পল একটা সেল, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ওদেরকে দেখা যায় না, এরকম হতে পারে। কিন্তু ওই যে কোষটা, ওটাই সুগঠিত নিউক্লিয়াস থাকবে, ওটাই কি? সুগঠিত নিউক্লিয়াস থাকবে, যদি এই পর্বের বা এই রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাহলে এরা কি বহুকোষী, ক্লোরোফিল যুক্ত, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। উদাহরণ হচ্ছে ইউগ্লেনা, এমিবা ইত্যাদি। এমিবা, এই যে এমিবা, সত্যিকারের এমিবার একটা ছবি। তারপর রাজ্য 3 ফানজাই বা ছত্রাক। রাজ্য 3 কি? রাজ্য হচ্ছে 3 ফানজাই বা ছত্রাক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়, এদের ক্লোরোফিল নেই, তারা এরা পরভোজী। উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। উদাহরণ কি? রাজ্য 3 ফানজাই বা ছত্রাক। এদের উদাহরণ কি? ফানজাই বা ছত্রাক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে অবশ্যই, এরা সাধারণত এককোষী বা বহুকোষী হতে পারে, এদের দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী, মানে পরের উপর নির্ভর করে বেঁচে থাকে। ইস্ট, তারপর হচ্ছে পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। ওকে, বুঝছি। এই যে ছত্রাক কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ছত্রাক, মাশরুম, যেটা এই পর্বের অন্তর্ভুক্ত, এই রাজ্যের অন্তর্ভুক্ত, এই যে মাশরুম। তারপর হচ্ছে পেনিসিলিয়াম, তারপর যেটা থেকে মানে কি বলে, কি তৈরি হয় যেন, অ্যান্টিবায়োটিক তৈরি হয়। তোমরা পাস্তুরের ঘটনা নিশ্চয়ই পড়ছো ক্লাস 6 এর, হ্যাঁ 6 এর, তোমাদের ক্লাসেরই, তোমাদের হচ্ছে ইংলিশের যেইটা আছে, কি বলে, আনসিন প্যাসেজ, ওইখানে কোনো জায়গায়, বা সিন প্যাসেজের ভিতরে থাকতে পারে, আমি দেখিনি তোমাদের ইংলিশ বই, আমাদের সময় মোস্ট প্রবাবলি আনসিন প্যাসেজের ভিতর ছিল। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে রাজ্য 4। রাজ্য 4 কি? রাজ্য 4 হচ্ছে প্লান্টি। দেখো প্লান্ট মানে কি? উদ্ভিদ। তো এখানে দেখে বুঝতে পারছো এটা হচ্ছে উদ্ভিদ জগৎ থেকে ইন্ডিকেট করতেছে। তাহলে এরাকে প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি? অধিকাংশ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এদের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। একটা উদ্ভিদ তো নিশ্চয়ই একটা কোষ দিয়ে গঠিত হবে না, অসংখ্য কোষ দিয়ে গঠিত। এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত, মানে এদের কোষ প্রাচীর, এদের কোষ বা সেল থাকে, কোষের প্রাচীর বা দেয়াল থাকে একটা, সেটা কি? সেলুলোজ দ্বারা নির্মিত। আমরা যখন কোষের গঠন পড়বো তখন আরো ডিটেলসে জানতে পারবো। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং কোষ গহ্বর বিদ্যমান। এদের দেহে যে কোষগুলো আছে, কোষগুলোর ভিতর সুগঠিত নিউক্লিয়াস থাকে, এবং কি? এদের দেহে কোষ গহ্বর বিদ্যমান।
উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, এই উদ্ভিদগুলোতে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, যেগুলোর মাধ্যমে ওরা খাদ্য তৈরি করে, তারা খাদ্য প্রস্তুত করতে পারে। উদাহরণ হচ্ছে আম, জাম, কাঁঠাল, আম, জাম, কাঁঠাল, কলা, আরো যা যা আছে। উদ্ভিদ জগৎকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা ভাগে বিভক্ত করা যায়। জর্জ বেনথাম এবং ডাল্টন হকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে। ওকে, চলো দেখি উদ্ভিদ জগৎকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। পুরো উদ্ভিদ জগৎকে প্রথমে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। পুষ্প মানে কি? ফুল। বিভিন্ন গানে তো তোমরা অবশ্যই শুনছো পুষ্প মানে হচ্ছে ফুল। অপুষ্পক মানে কি? এটা ফুল নাই, অপুষ্পক। আর সপুষ্পক মানে কি? ফুল আছে। তাহলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে পুরো উদ্ভিদ জগৎকে, যে একদল হচ্ছে ফুল দেয় আর একদল ফুল দেয় না। কোন অপুষ্পক উদ্ভিদের ভিতরে তিনটা ভাগ আছে: সমাঙ্গ বর্গীয়, মশ বর্গীয়, ফার্ন বর্গীয়। আমরা এগুলোর ব্যাপারে জানবো আস্তে আস্তে। তারপর সমাঙ্গ বর্গীয়কে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে: শৈবাল এবং ছত্রাক। শৈবাল এবং ছত্রাক। আর পুষ্পক উদ্ভিদ যেটা, সেটার দুই ভাগে ভাগ করা হয়েছে: নগ্নবীজি এবং আবৃতবীজি। এই আবৃত বীজ, নগ্ন মানে কি? নগ্ন মানে হচ্ছে যেটার জামা কাপড় কিছু নেই। আর বীজ মানে কি? বীজ মানে হচ্ছে যে বীজ তো বুঝি, বীজ মানে বীজই তো। তাহলে নগ্ন বীজি মানে হচ্ছে বীজটা নগ্ন থাকে, মানে বীজের উপরে কোনো আবরণ থাকে না। আর আবৃত বীজি কোনগুলো? আবৃত বীজ যেগুলো বীজের উপর আবরণ থাকে। আমরা যেগুলো ফলগুলো খাই ম্যাক্সিমামই, আম, জাম, কাঁঠাল, কলা, সবগুলো হচ্ছে আবৃত বীজি, মানে বীজের উপর একটা আবরণ থাকে, সেটাই তো আমরা ফল হিসেবে খাই। এই যে আবৃত বীজি, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা কি? একটা হচ্ছে একবীজপত্রী আর একটা কি দ্বিবীজপত্রী। একবীজপত্রী মানে বীজটা হচ্ছে একবীজপত্রী, একটা ভাগে বিভক্ত। আর হচ্ছে দ্বিবীজপত্রী মানে বীজের ভিতর দুইটা ভাগ আছে। ওকে, এখন হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদে ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলা হয় থাকে। যেমন হচ্ছে মশ, ফার্ন ইত্যাদি। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরা হচ্ছে এদের মানে অনেক উদ্ভিদ আছে যেগুলো হচ্ছে স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এদের ফুল, ফল এবং বীজ উৎপন্ন হয় না। অপুষ্পক উদ্ভিদকে আবার তিন ভাগে ভাগ করা হয়: সমাঙ্গ বর্গীয়, মশ বর্গীয় আর ফার্ন বর্গীয়। সমাঙ্গ বর্গীয় বা থ্যালোফাইটা। তাহলে এটা যদি দুইটা ভাগে ভাগ করি, থ্যালো এবং ফাইটা। তো থ্যালো শব্দটা মানে থ্যালো শব্দটা আসছে থ্যালাস থেকে, যেটা হচ্ছে দেহকে ইন্ডিকেট করে। ফাইটা মানে উদ্ভিদ, মানে এটার অর্থ থ্যালোফাইটা বা সমাঙ্গবর্গীয় মানে হচ্ছে যেসব উদ্ভিদের দেহগুলা মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, তাদের কি বলা হয় থাকে? সমাঙ্গবর্গীয়। তাদের কি বলা হয়? সমাঙ্গ। সম অঙ্গ মানে সব অঙ্গ সমান, এরকম এইগুলাকে নির্দেশ করে। সমাঙ্গ বর্গীয়, বর্গীয় মানে হচ্ছে গোত্র। তাহলে সমাঙ্গ বর্গীয় মানে হচ্ছে কি? সম অঙ্গ, এই যেই বর্গের, সেটাকে বলা হয় থাকে সমাঙ্গ বর্গীয়। মানে হচ্ছে যাদের দেহকে মূল, কাণ্ড, পাতা এরকম আলাদা আলাদা ভাবে বিভক্ত করা যায় না, তারা হচ্ছে সমাঙ্গ বর্গীয়। তারা হচ্ছে সমাঙ্গ বর্গীয়। বৈশিষ্ট্য কি? এদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না অবশ্যই। এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যেমন হচ্ছে স্পাইরোগাইরা। আর যাদের দেহে ক্লোরোফিল নেই তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, যেমন হচ্ছে অ্যাগারিকাস। এই যে অ্যাগারিকাস, অ্যাগারিকাস এক ধরনের মাশরুম, সমাঙ্গ বর্গীয়। এই যে অ্যাগারিকাস। মানে তুমি হয়তো দেখে বুঝতে পারছো এগুলো কোনটা পাতা কোনটা কাণ্ড, এরকম মানে দেখে হয়তো বোঝা যাচ্ছে হ্যাঁ এটাকে আমরা পাতা বলবো, এটাকে কাণ্ড বলবো, মূল বলবো, বাট স্ট্রাকচার হচ্ছে তুমি ঠিকভাবে এটাকে বিশ্লেষণ করতে পারবে না। ওকে, এটা কনফিউশনটা ক্লিয়ার করে দিন। তারপর হচ্ছে মশ বর্গীয়। মশ বর্গীয় কি? মশ বর্গীয় মশ বর্গীয় মানে হচ্ছে মশ জাতীয়, কারণ এরা দেখতে এদিক অংশে দেখতে এদের মশের মতো। বৈশিষ্ট্য কি? এদের দেহ কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। এদের মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড নামে এক প্রকার সূত্রাকার অঙ্গ থাকে। সাধারণত পুরনো ভেজা দেয়াল বা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায়, যেমন হচ্ছে ব্রায়াম। এই যে মশ যে জাতীয় গুলা, যেগুলো পুরাতন দেয়ালে, তোমাদের স্কুলে বা হচ্ছে বাসা যদি পুরনো হয়ে থাকে অনেক বেশি, তখন দেখবা দেয়ালে এই মশগুলো জন্মায়। এগুলো হচ্ছে মশ বর্গীয়। এই যেরকম যাদের টেরোরিয়াম আছে, টেরোরিয়ামের ভিতরও এরকম হচ্ছে মশ দিয়ে সাজানো থাকে। তারপর কি? ফার্ন বর্গীয়। ফার্ন বর্গীয় মানে হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ। উদাহরণ হচ্ছে অবশ্যই ফার্ন, তারপর হচ্ছে হস্টেল, তারপর হচ্ছে ক্লাব মস, এগুলা। ফার্নবর্গীয় উদ্ভিদের দেহ হচ্ছে মূলকাণ্ড পাতায় বিভক্ত। এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে এবং কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে। এখন পরিবহন টিস্যু বলতে কি বোঝায় এটা তোমরা আপাতত বুঝবা না। পরিবহন টিস্যু বলতে এতটুকু জেনে রাখো যে উদ্ভিদের দেহে এক ধরনের টিস্যু গুচ্ছ মানে কোষের একটা গুচ্ছ থাকে। যেমন আমাদের এরকম মাসল থাকে না, একে মাসেল কি এক ধরনের কোষ থাকে না, এরকম হচ্ছে পরিবহন টিস্যু থাকে যেগুলো দিয়ে উদ্ভিদ পরিবহনের কাজ করে। এখন পরিবহন বলতে হচ্ছে খাবার পরিবহন, পানি পরিবহন, খনিজ লবণ পরিবহন। এরকম পরিবহনের জন্য এক একটা জিনিস পরিবহনের জন্য এক ধরনের এই যে টিস্যু থাকে। একটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম, এগুলো ব্যাপারে ক্লাস 9 বা এসএসসি জানতে পারবা। সো এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে এবং কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে। কচি যে পাতাগুলো কুণ্ডলিত থাকে। আমরা যখন ছোটবেলায় 2-3 পড়তাম, তখন আমি একেবারে গ্রামের স্কুলে পড়তাম, তখন আমরা স্কুল থেকে আসার সময় এই উদ্ভিদগুলো দেখতাম। অনেক হচ্ছে গ্রামের অনেকে দেখতাম হচ্ছে ওগুলো নিয়ে রান্না করে খায়ও আসলে। সো আমি আসলে এরপর আর কখনো এগুলো দেখিনি।
ডিরেক্টলি বাড়ির পাশে সাথে ছায়াযুক্ত স্থান এবং পুরোনো দালানের প্রাচীর, হ্যাঁ পুরোনো দালানের প্রাচীর, এগুলো বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখছি বাট রিয়েল লাইফে দেখিনি। এইরকম হয় একটা, মানে কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে, এরকম কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে, এরকম কুণ্ডলিত থাকে। ওকে, আশা করি ফার্নবর্গের ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝছো, আশা করি ফার্নবর্গের ব্যাপারটা বুঝছো। ওকে, এরপর কি, এরপর এই যে অনেকগুলো উদাহরণ দিয়ে দিছি ভাই আমি। এরপর হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ মানে কি, যেগুলো হচ্ছে ফুল উৎপন্ন হয়, যে উদ্ভিদে ফুল উৎপন্ন এবং তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয় থাকে, যেমন আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। এদের সুস্পষ্টভাবে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত। ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়া এদের বংশ বিস্তার ঘটে। বীজের আবরণের উপর নির্ভর করে সপুষ্পক উদ্ভিদকে আবার নগ্ন বীজে, আবৃত বীজি এই দুই ভাগে ভাগ করা হয়। নগ্ন বীজ উদ্ভিদের ফুলের গর্ভাশয় থাকে না, ফলে ফল উৎপন্ন, আর বীজ নগ্ন অবস্থায় থাকে। আচ্ছা, এখানে যেগুলো লেখা আছে আমি মুখে বলতেছি। সো এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, মানে পুষ্প হয় বা ফুল হয়। এখন ফুল থেকে অবশ্যই ফল হবে, ফুল উৎপন্ন হলে ফল হবে, ফল থেকে বীজ উৎপন্ন। এখন এদের ভিতরে একটা হচ্ছে নগ্ন বীজে, আবৃত বীজ, মানে বীজ নগ্ন অবস্থায় থাকে, তার মানে বীজ নগ্ন অবস্থায় থাকে। আর একটা হচ্ছে বীজ নগ্ন অবস্থায় থাকে না, মানে আবৃত বীজ, আবৃত অবস্থায় থাকে। তাহলে বীজ নগ্ন অবস্থায় কেন থাকে? কারণ কি ওটা গর্ভাশয় থাকে না। কারণ কি, উদ্ভিদের ক্ষেত্রে যে ফুলের যে গর্ভাশয়টা, ওইটি হচ্ছে ফলে পরিণত হয়। সো গর্ভাশয় থাকে না যেহেতু, এই জন্য ওটা কি, ওটা হচ্ছে বীজটা নগ্ন অবস্থায় থাকে। ওগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, খুব আমরা আশেপাশে দেখি না। আমাদের আশেপাশে যেগুলো দেখি সবগুলো হচ্ছে আবৃত বীজি, মানে বীজের উপর একটা না একটা আবরণ থাকে। তাহলে ওইগুলোর কি গর্ভাশয় থাকে, কারণ গর্ভাশয়টাই ফলে পরিণত হয় এবং যেটা রসালো থাকে। এবং আমরা যেগুলো খাই, যেমন লাউ বলো, লাউ এক ধরনের ফল, যদি আমরা সবজি হিসেবে খাই। তারপর আম, কাঁঠাল যাই বলো, সবগুলোই কি, সবগুলো হচ্ছে বীজ, মানে আবৃত বীজ। এই যে ধরো এরকম পেয়ারার কথা চিন্তা করতে পারো, তারপর হচ্ছে আম, তারপর কি, তারপর হচ্ছে এই যে এইগুলোর হচ্ছে বীজ নগ্ন অবস্থায় থাকে, এগুলো হচ্ছে নগ্ন বীজি। তার উদাহরণ হচ্ছে সাইকাস, পাইনাস, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বোটানিক্যাল গার্ডেনে বা বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন স্থাপনাতে অনেক সময় থাকে, বা শৌখিন যারা গাছ পালন করে তাদের কাছে এগুলো পাওয়া যায়। এগুলো সাধারণত এরকম গাছ হয়তো তোমরা দেখছো। এইগুলো কি, এগুলো হচ্ছে এগুলো মানে বীজ নগ্ন অবস্থায় থাকে, নগ্ন বীজ উদ্ভিদ বলা হয় থাকে। তারপর কি রাজ্য 5 নম্বর রাজ্য হচ্ছে এনিমেলিয়া। এনিমেল দেখে বুঝছে এনিমেলিয়া, মানে এনিমেল অর্থটা এখান থেকে আসছে, এনিমেলিয়া বা প্রাণী জগৎ। এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না, মানে জীব দেহে কোষ প্রাচীর থাকে না, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। আর উদ্ভিদে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। এই পার্থক্যটা একটু মাথায় রাখবা। সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, তাই খাদ্য তৈরির জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অবশ্যই আমরা জীবরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, আমাদের খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। কারণ কি, আমাদের দেহে প্লাস্টিড, মানে কোষে প্লাস্টিড থাকে না, যারা নিজের খাদ্য নিজে তৈরি করবে। প্রাণী জগৎকে আবার নানা ভাগে ভাগ করা, একটু আগে বলছি প্রাণী জগৎকে আবার নানা ভাগে ভাগ করা, যে পুরো রাজ্য 5 মিলিয়ে এটাকে আরো অনেকগুলো ভাগে ভাগ করায়। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করায়, একটা হচ্ছে অমেরুদণ্ডী আর একটা হচ্ছে মেরুদণ্ডী। আরো অনেকগুলো ভাগে ভাগ করায়। মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল ইত্যাদি মানুষের মেরুদণ্ড আছে, বলে এরা মেরুদণ্ডী প্রাণী। মশা, মাছি, প্রজাপতি, তারপর চিংড়ি, কাকড়া, কেঁচো এরা অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। তো এগুলোর ব্যাপারে আমাদের বইতে ডিটেলস যেহেতু দেওয়া নেই, আমরা বলছি না। তোমরা চাইলে ক্লাস 8-এর আমাদের একটা ক্লাস আছে, ক্লাস 8-এর ফার্স্ট অধ্যায়, মানে প্রথম অধ্যায়টা এইটা হচ্ছে এইটার ব্যাপারে। সো এইটার ব্যাপারে তোমরা জেনে নিতে পারো যে কিংডম 5 যেটা এনিমিলিয়ার ব্যাপারে সবগুলো, পরিফেরা, তারপর নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এগুলো সবগুলোর ব্যাপারে ডিটেলসে একটা ভিডিও আছে ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টার, ওইটা দেখে নিতে পারো যদি কারো আগ্রহ থাকে। এইটা হচ্ছে তোমাদের বইয়ের ভিতর আসলে নাই। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, এগুলো হচ্ছে এই পর্যন্ত হচ্ছে অমেরুদণ্ডী। লাস্টে যেটা কর্ডাটা, এইটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তার মানে এই সবগুলো হচ্ছে অমেরুদণ্ডী, এই লাস্টের এইটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এগুলোর ব্যাপারে ডিটেলসে আছে। অমেরুদণ্ডী প্রাণী যাদের মেরুদণ্ড নেই, অবশ্যই ওদের ভিতর কঙ্কাল থাকে না। মেরুদণ্ড না থাকলে কঙ্কাল থাকবে কেমনে? চোখ, মানে অনেকের ভিতর আবার কঙ্কাল থাকে, এটা কিন্তু ডিরেক্টলি ভাবে বলা যায় না। বইতে দেওয়া আছে এই জন্য দিছি, বাট ডিরেক্টলি বলা যায় না, কঙ্কাল নাই এর বলা যায় না। তারপর হচ্ছে চোখ যৌগিক প্রকৃতির, একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষী। তারপর হচ্ছে এদের চোখ যৌগিক প্রকৃতির, একটি চোখের ভিতর অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষী বলা হয়ে থাকে। সো তোমরা ঘাস ফড়িং, তারপর হচ্ছে তেলাপোকা, এগুলোর ভিতরে এই ধরনের পুঞ্জাক্ষী দেখা যায়। এদের লেজ নাই। অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। কেঁচো যোগ একদলভুক্ত প্রাণী, এদের অনেকগুলো খণ্ডে বিভক্ত। দেখবা কেঁচো যোগ এগুলো বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন ধরনের দেহগুলো অনেকগুলো খণ্ডে বিভক্ত। শামুক, ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী, এদেরকে দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত হয়। দেহ সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে এবং মাংসল পা থাকে। এটা কি শামুক, ঝিনুক, তারপর হচ্ছে এই টাইপের জিনিসগুলো এসে এই পর্বের প্রাণী। সবগুলো ব্যাপারে এই যে দেখে এইটার ভিতরে, মানে এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোর ভিতরে অন্তর্ভুক্ত কোনটা। আমি জাস্ট স্লাইডগুলো দেখাই যেতেছি, তোমরা যদি লাগে তোমরা পরে নিতে পারো।
তারপর প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। এই পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা। এই যে আর্থ্রোপোডা পর্বে, আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রজাতি, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বড় প্রজাতি হচ্ছে এটা। তারপর হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ড আছে, দেহের ভিতরে কঙ্কাল থাকে, তারপর হচ্ছে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, এরকম কিছু বৈশিষ্ট্য আছে। সো জাস্ট সিম্পলি একটু পড়ে নেবে। বা এই দেখো আমি সবগুলোর ব্যাপারে ডিটেলস এই দিকে দিয়ে দিচ্ছি। আমি স্লাইডটা তোমাদের আমাদের গ্রুপে বা কোনো কোথাও পেয়ে যাবো তোমরা। এই যে এখানে সবগুলোর ব্যাপারে ডিটেলস আছে, যে সবগুলো পর্ব, এই যে সবগুলো পর্বের ব্যাপারে ডিটেলস একেবারে আছে। এই যে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে এই যে সবগুলা, আর্থ্রোপোডা, মলাস্কা, কর্ডাটা, একানোডার্মাটা সবগুলো আছে। তোমরা স্লাইডটা পেয়ে গেলে ওইখান থেকে তোমরা দেখে নিও। এই যে পরিফেরা, নিডারিয়া, তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, তারপর হচ্ছে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, তারপর হচ্ছে মলাস্কা, তারপর হচ্ছে একাইনোডার্মাটা, তারপর হচ্ছে কর্ডাটার ভিতরে আবার কতগুলো আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ফার্টিব্রাটা, এগুলো ক্লাস 8 এর স্লাইড, কিন্তু তোমাদের স্লাইড না, তোমাদের আসলে পড়ার দরকার নেই। জাস্ট তোমাদের যাদের মানে অতিরিক্ত ইচ্ছা আছে তারা চাইলে দেখতে পারো। এই যে শেষ। সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকের আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ক্লাস। আশা করি ভালোভাবে বুঝছো। এখন তোমরা জাস্ট বুঝলেই হবে না, এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নেই। আমি ক্লাসের প্রথমে বলছি ভাই কিছু মুখস্থ করার দরকার নেই, বাট বোঝার পর অবশ্যই তোমার এগুলো মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় তুমি কিছুই পারবা না। এবং এগুলো কিন্তু বায়োলজি বা জীববিজ্ঞানের পার্ট, তোমাদের মুখস্থ করতে হবে, কিছু করার নেই। বুঝছো? এখন ভালোভাবে একেবারে মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবা। তারপর সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, বই দেখে না। তুমি বইটা মুখস্থ করবা, মানে বুঝছো, এখন বইটা মুখস্থ করবা, তারপর সৃজনশীলগুলো নিজে নিজে লেখার ট্রাই করবা। তাহলে আশা করি তোমাদের একটা বেস্ট প্রিপারেশন হবে। সো দ্যাটস ইট। আর হচ্ছে ক্লাসের স্লাইডগুলো তোমরা পেয়ে যেতে পারো আমাদের গ্রুপগুলোতে। আর হচ্ছে নিচে একটা ফর্ম দেওয়া থাকবে, আমাদের যদি কোনো কিছু প্রোডাক্ট বা তোমাদের ইন্টারেক্টিভ পিডিএফ বুক বা যে কোনো ধরনের কোর্স আছে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো তো নিচে একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করে দিবা। তোমরা হচ্ছে সবার আগে ওই জিনিসগুলো বা যে কোনো ধরনের জিনিস তোমরা পেয়ে যাবা। আমাদের গ্রুপ আছে, গ্রুপগুলোতে জয়েন হয়ে নিতে পারো। ওইখানে তোমরা তোমাদের সুন্দর সুন্দর নোটগুলো শেয়ার করতে পারো। আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য 2টা করে গ্রুপ আছে, একটা হচ্ছে মেইন গ্রুপ আর একটাকে ওই ক্লাসের জন্য গ্রুপ। সো 2টাতে জয়েন হয়ে নিবা। আর যদি ফেসবুক না থাকে সমস্যা নেই, তোমরা হোয়াটসঅ্যাপে বা ডিসকর্ডে গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। সবগুলো লিঙ্কস কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকের ক্লাস। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।